ফোর্ডের কারখানাঘর ছেড়ে তারপরে কয়েক বছর কাটিয়েছি খনিবিদ্যা শিখতে। একটা বিষয়ে চোখ খুলে গিয়েছিল, সে হচ্ছে এই যে যন্ত্রবিদ্যা শিক্ষার একেবারে গোড়ায় যাওয়া চাই। যন্ত্রের মাল মশলা সংগ্রহ শিখতে হবে। ইউরোপের নানা কেন্দ্রে ঘুরেছি, হাতে কলমে কাজ করেছি, দুই একটা যন্ত্রকৌশল নিজেও বানিয়েছি। ধরনী শক্তিমানদের জন্য জমা করে রেখেছেন তাঁর দুর্গম জঠরের কঠিন পদার্থ, এই নিয়ে দিগ্বিজয় করেছে তারা। আর গরিবদের জন্য রয়েছে তার উপরের স্তরের ফসল। হাড় বেরিয়েছে তাদের পাঁজরায়, চুপসে গেছে তাদের পেট। আমি লেগে গেলুম খনিজবিদ্যা শিখতে। ফোর্ড বলেছে ইংরেজরা অকেজো, তার প্রমাণ রয়েছে ভারতবর্ষে। একদিন তারা হাত লাগিয়েছিল নীলের চাষে, আর একদিন চায়ের চাষে। আর সিভিলিয়ানদের দল দপ্তরখানার তকমা মারা সব বিধি ব্যবস্থা করেছে, কিন্তু বিশাল অন্তর্ভাণ্ডারের সম্পদ উদ্ঘাটিত করতে পারেনি। কি মানব চিত্তের, কি প্রকৃতি! বসে বসে পাটের চাষির রক্ত নিংড়েছে। সমুদ্রের ওপার থেকে ঠিক করেছি আমার কাজ আর পটকা ছোঁড়া নয়, শীত কাটতে যাব পাতালপুরীর পাথরের প্রাচীরে। মায়ের আঁচল ধরা বুড়ো খোকাদের দলে মিশে মামা ধ্বনিতে মন্তর পড়ব না। আর দেশের দরিদ্রকে অক্ষম, অভুক্ত, অশিক্ষিত দরিদ্র বলেই মানব। দরিদ্র নারায়ণ বলে দিয়ে তার নামে মন্তর বানাবো না। আর তাই বোধ করি আপনার মতো একজন বিজ্ঞানী দেশে এসে এ বেশে কাজ করছেন। হ্যাঁ, প্রথম বয়সে বচনের পুতুল গড়া খেলা অনেক খেলেছি। কবিদের কুমোর বাড়িতে স্বদেশের যে রাংতা লাগানো প্রতিমা গড়া হয়, তার সামনে বসে বসে অনেক চোখের জল ফেলেছি। কিন্তু একদিন উপলব্ধি করলুম আর নয়। ওই জাগ্রত বুদ্ধির দেশে গিয়ে বাস্তবকে বাস্তব বলে জেনেই শুকনো চোখে কোমর বেঁধে কাজ করতে শিখেছি। আর মনে মনে সংকল্প ছিল একদিন বেরিয়ে পড়বে এই বিজ্ঞানী বাঙাল, কোদাল নিয়ে, কুড়ুল নিয়ে, হাতুড়ি নিয়ে, তার দেশের গুপ্তধনের তল্লাশে। আর এই কাজটাকে কবির গদগদ কণ্ঠের চেলারা দেশমাতৃকার পুজো বলে চিনতেই পারবে না। সত্যি, আপনাকে আমি যতই দেখছি আপনার প্রতি ভক্তিও ততই বেড়ে যাচ্ছে। কিন্তু আমি হলুম অকম্মা, আলসে লোক, তাই ওই ভক্তিটুকুতেই থাক। শক্তি ব্যয় করার সাহস আমার আপনার সঙ্গে নেই। বড্ড রসিক তুমি। সারাক্ষণ কি ওইসব নভেল টভেলের মধ্যে মুখ গুজে রাখো নাকি? এছাড়া আর উপায় কি বলুন? ওই কুরুল, কোদাল, হাতুড়ির চাইতে ওগুলোর ওজন অনেক কম, বহন করাও বড্ড সহজ। না, তোমার কথায় ভীষণ ধার। আচ্ছা, ওই লোকটাকে বলো দেখি। প্রায় সন্ধ্যায় ফেরার পথে দেখছি। আমি এ তল্লাটে নতুন, কি করে বলবো? বেশ লোক, আকাশের দিকে তাকিয়ে থাকা ছাড়া যেন ওর অন্য কোথাও চোখ নেই। আমি শুনেছি বিদেশে যাওয়ার আগে আপনি বিপ্লবী ছিলেন। কি করে আপনার এই পরিবর্তন এলো তা জানবার জন্য বড্ড কৌতূহল হচ্ছে। এত সহজেই সবকিছু জেনে ফেলতে চাইছো? কৌতূহলটা মনের মাঝে চেপে রাখো, তাহলে তোমার দেখাও পাবো, ভালো মন্দ কথাও শোনা যাবে। চলো আমার ঘরে। না, আজ না, আসবো আর একদিন। এখান থেকে ফিরে যাবার আগে আপনার বিপ্লবী চেহারাটা দেখে যেতে হবে না। হয়তো ঢাকা পড়ে আছে বিজ্ঞানের আড়ালে, কিন্তু সেটাকে খোলস ছাড়িয়ে ছাড়িয়ে নিশ্চয়ই খুঁজে বের করা যাবে। কাকাবাবু অবশ্য আপনার সম্পর্কে একটা ধারণা দিয়েছেন, তবে ওটাই সব নয়। বিদেশে ভালো ডিগ্রি পেয়েছিলাম। সৌভাগ্যক্রমে তোমার এই কাকাবাবুর সঙ্গে আমার পরিচয় হলো। সেখানে আমার খ্যাতি তার কানে গিয়েছিল। তাকে বুঝিয়েছিলাম আমার প্ল্যান। শুনে খুব উৎসাহিত হয়ে তিনি তাদের এই স্টেটে আমাকে জিওলজিক্যাল সার্ভের কাজে লাগিয়ে দিলেন। তার কাছে আমার অশেষ ঋণ যে তার এই জায়গায় আমি কাজ করতে পারছি। আপনার প্রতিও তার এই অশেষ ভক্তি দেখে আমার কৌতূহল জন্মালো, কারণ তার প্রতি আমার ভক্তিও যে অশেষ। চলি, বেলা পড়ে এলো। নমস্কার। নমস্কার। এখানে আসবার আগে মা বললেন, বাবা ভালো কাজ পেয়েছো,
এইবার একটি বিয়ে করো, আমার অনেক দিনের স্বাদ মিটুক। আমি বললাম আমার যে কাজ তার সঙ্গে বিয়ের তাল মিলবে না। দৃঢ় সংকল্প। ব্যর্থ হলো মায়ের অনুনয়। যন্ত্রতন্ত্র সমস্ত বেঁধে নিয়ে চলে এলাম জঙ্গলে। যৌবনের গোড়ার দিকে নারী প্রভাবের ম্যাগনেটিজমে জীবনের মেরু প্রদেশের আকাশে যখন অরোরার রঙিন ছটার আন্দোলন ঘটতে থাকে, তখন আমি ছিলাম অন্যমনস্ক, একেবারে কোমর বেঁধে অন্যমনস্ক। আমি সন্ন্যাসী, আমি কর্মযোগী, এইসব বাণীর দ্বারা মনের আগল শক্ত করে আঁটা ছিল। ভবতোষ মজুমদার, ICS, ছাপড়া। আমার কীর্তি সম্ভাবনার ভাবী দিগন্তে হঠাৎ যেন একটুকু গল্প ফুটে উঠল। তাতে আলিয়ার চেহারাও আছে, আরও আছে শুকতারার। আমার বিস্তৃত অভিজ্ঞতার পথে অনেক অপ্রত্যাশিত মনোহরের দরজায় ঠেকেছে মন। পাশ কাটিয়ে চলে গেছি। আজ মনে হলো জীবনের একটা কোন চরমের সংস্পর্শে এসে পৌঁছলুম। এমন করে ভাবা, এমন করে বলা আমার একেবারে অভ্যস্ত নয়। যে আঘাতে মানুষের নিজের অজানা একটা অপূর্ব স্বরূপ ছিটকেনি খুলে অবারিত হয়, সেই আঘাত আমাকে লাগলো কি করে? বরাবর আমি জানি পাহাড়ের মতো খটখটে, নিরেট, ভিতর থেকে উছলে পড়ল ঝর্ণা। আচ্ছা, কে হতে পারে মেয়েটি? কি নাম ওর? যাই হোক না কেন ওর নাম, ওকে বলবো আমি অচিরা। মানে কি? মানে মানে এই যার প্রকাশ হতে বিলম্ব হলো না, বিদ্যুতের মতো রইল ওই নাম। আমার কাছে ওর প্রকাশ তো এই। নিভৃত মনের বনের ছায়াটি ঘিরে না দেখা ফুলে গোপন গন্ধ ফিরে 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 লুকায় বেদনা অঝরায় শ্রুনিরে আমার লুকায় বেদনা অশ্রুত বাঁশি হৃদয় গহনে বাজে 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 আমার না বলা বাণী ঘন জামিনীর মাঝে আমার না বলা বাণী ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান ক্ষণে ক্ষণে আমি না জেনে করেছি দান তোমায় আমার গান পরাণের সাজে সাজায় খেলার ফুলে জানি না কখন নিজে বেছে লও তুলে অলুক আলোকে নীরবে দুয়ার খুলে তুমি অলুক আলোকে প্রাণের
হে আমার না বলা বাণীর। ভাই বঙ্কিম, জিওলজি শাস্ত্রে পড়েছি প্রবল ভূমিকম্পে পৃথিবীর যে তলায় লুকানো আগ্নেয় সামগ্রী উপরে উঠে পড়ে, নিজের মধ্যে দেখলুম সেই নিচের তলায় অন্ধকারের তপ্ত বিগলিত জিনিসকে হঠাৎ উপরের আলোতে। কঠোর বিজ্ঞানী নবীন মাধবের অটল অন্তঃস্তরে এই ওলটপালট আমি কোনোদিন আশা করতে পারিনি। তোমার কাছে লিখছি একটি খোঁজ জানবার উদ্দেশ্যে। তোমাদের অঞ্চলের আইসিএস ভবতোষ মজুমদার সম্পর্কে আমাকে একটুখানি খোঁজ দিলে বড় কৃতজ্ঞ থাকব। আমার মন যে ট্র্যাজেডির সন্ধানে ঘুরছে তা পেলে হয়তো কোনো খনির সন্ধান পেতে সহজ হবে। মানুষের অন্তঃস্থলে লুকায়িত খনির সন্ধানও যে ঢের বেশি আকর্ষক, ঢের বেশি উন্মাদনার, তা যেন এ কদিনে মর্মে মর্মে উপলব্ধি করছি। অচিরার সঙ্গে কোনো রকম করে যদি একটা কথা আরম্ভ করা যেত, যদি বিজ্ঞানী না হয়ে হতুম সাহিত্য রসিক, কিংবা বাঙাল না হয়ে হতুম বঙ্গের আধুনিক, তাহলে নিশ্চয়ই মুখে কথা বাড়ত না। কিন্তু বাঙালি মেয়েকে ভয় করি, চিনি নে বলে বোধহয়। ভাই নবীন মাধব, তোমার পত্র পেয়েছি। কলেজে পড়বার সময় আমি ছিলাম ডাক্তার অনিল কুমার সরকারের ছাত্র। যেমন তার অসাধারণ পাণ্ডিত্য, তেমনি ছেলে মানুষের মতো তার সরলতা। একমাত্র সংসারের আলো তার নাতনিটিকে যদি দেখো, তাহলে মনে হবে সাধনায় খুশি হয়ে সরস্বতী কেবল যে আবির্ভূত হয়েছেন তার বুদ্ধিলোকে তা নয়, রূপ নিয়ে এসেছেন তার কোলে। ওই শয়তান ভবতোষ ঢুকলোর স্বর্ণালোকে। বুদ্ধি তার তীক্ষ্ণ, বচন তার অনর্গল। প্রথমে ভুললেন অধ্যাপক, তারপরে ভুলল তার নাতনি। বিবাহ সম্বন্ধ পাকাপাকি স্থির হয়ে গিয়েছিল। কেবল অপেক্ষা ছিল বিলেতে গিয়ে সিভিল সার্ভিসে উন্নীত হয়ে আসবার। তার পাথেয় আর খরচ জুগিয়েছেন অধ্যাপক। পাশ করেছে, করেই গভর্নমেন্টের উচ্চপদস্থ একজন মুরব্বীর মেয়েকে বিয়ে করেছে। লজ্জায় ক্ষোভে নিজের কাজ ছেড়ে দিয়ে মর্মাহত মেয়েটিকে নিয়ে অধ্যাপক কোথায় যে অন্তর্ধান করেছেন তার খবর রেখে যাননি। লুকায়ে বেদনা অঝরায় শ্রুনিরে আমার লুকায়ে। এই মেয়েটিকে যদি তার লজ্জা অবসাদ থেকে উদ্ধার করতে পারতাম, কিন্তু কি করে যে কথা। ভাগ্যিস আপনি। আমার কথা বলবেন না। ভাগ্যিস ওই লোকটি এখানে এসেছিল। তার মানে? তার মানে ওরই সাহায্যে আপনার সঙ্গে প্রথম কথাটা হয়ে গেল। এতদিন ভেবেই পাচ্ছিলাম না কি যে বলি। কিন্তু ও যে ডাকাত। না, ও ডাকাত নয়, ও আমার বরকন্দাজ। সত্যি হলে খুব মজা হতো। কিন্তু মজা হতো কার পক্ষে? যাকে নিয়ে ডাকাতি তার পক্ষে। এইরকম একটা গল্প যে আমি পড়েছি। তারপরে উদ্ধারকর্তার কি হতো? তাকে বাড়ি নিয়ে গিয়ে চা খাইয়ে দিতুম। এরপরে এই ফাঁকি উদ্ধারকর্তার কি হবে? তার তো আর কিছুতে দরকার নেই। তার দরকার ছিল আলাপ করবার প্রথম কথাটা।
পেয়েছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কথা। গণিতের সংখ্যাগুলো হঠাৎ ফুরোবে না তো? কেন ফুরোবে? আচ্ছা, আপনি হলে আমাকে প্রথম কথা কি বলতেন? আমি হলে বলতুম, রাস্তাঘাটে কতকগুলো নুড়ি কুড়িয়ে কুড়িয়ে কি ছেলে মানুষই করছেন। আপনার কি বয়স হয়নি এখনো? কেন বলেননি? ভয় করেছিল। ভয়? আমাকে ভয়? আপনি যা বড় লোক, দাদুর মুখে শুনেছি তিনি আপনার লেখা প্রবন্ধ বিলিতি কাগজে পড়েছেন, আর তিনি যা পড়েন তা আমাকে বোঝাবার চেষ্টা করেন। এটাও করেছিলেন? হ্যাঁ, করেছিলেন। কিন্তু লাটিন নামের ওই পাহাড়ের ঘটা দেখে আমি জোরহাত করে দাদুকে বলেছিলুম, দাদু এটা বরং থাক, তার চেয়ে বরঞ্চ তোমার এই কোয়ান্টাম থিওরির বইখানা নিয়ে আসি। সেটা বুঝে আপনি বুঝতে পারেন? কিছুমাত্র না। দিদি অচেরা, কোথায় তুমি? অন্ধকার হয়ে এলো, এখন সময় ভালো না। তা তো ভালো নয় দাদু, তাই তো একজন রক্ষাকর্তা নিযুক্ত করেছি। থাক থাক। আমার নাম নবীন মাধব সেনগুপ্ত। ও আশ্চর্য, আপনি ডক্টর সেনগুপ্ত? আপনি তো খুব ছেলে মানুষ। নিতান্তই ছেলে মানুষ। আমার বয়স 36-এর বেশি নয়। দাদুর কাছে পৃথিবীর সকলেই ছেলে মানুষ, আর দাদু নিজে সকল ছেলে মানুষের দাদু। ডক্টর সেনগুপ্ত, আপনার সাথে যখন পরিচয় হলেই আমাদের ওখানে যেতে হবে। কিছু বলতে হবে না দাদু, যাবার জন্য একেবারে লাফালাফি করছেন। আমার কাছে শুনেছেন দেশকালের একজোট তত্ত্ব নিয়ে তুমি ব্যাখ্যা করবে আইনস্টাইনের কাঁধে চড়ে। আচ্ছা, আপনার বুঝি ওই টাইম আর স্পেসের? আমি কিচ্ছু বুঝি না টাইম অ্যান্ড স্পেসের। আমাকে বোঝাতে গেলে আপনার শুধু শুধু সময় নষ্ট হবে। সময় নষ্ট? সময়ের অভাব কোথায় এখানে? আমাদের হাতে এখানে প্রচুর সময়। এক কাজ করুন না, আজকে আপনি আমাদের সাথে রাতের আহারটা করুন। দাদু, তোমাকে কি আমি সাধে বললি তুমি ছেলে মানুষ? যখন তখন নেমন্তন্ন করে না তুমি একদম আমাকে বিপদে ফেলো। এই দণ্ডকারণ্যে আমি দোকান পাবো কোথায়? ওরা বিলেতের ডিনার খাইয়ে জাতের সর্বগ্রাসী মানুষ, কেন শুধু শুধু তুমি তোমার নাতনির বদনাম করবে? অন্তত ভেটকি মাছ আর ভেড়ার ব্যবস্থা তো করতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনার কবে সুবিধা হবে বলুন। সুবিধে তো আমার কালই হতে পারবে, কিন্তু অচিরা দেবীকে বিপন্ন করতে চাই না। ঠিক আছে, আপনি এখন বাসায় ফিরে যান। কেন? আমি তো ভেবেছিলাম যে আপনাদেরকে আপনাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসব। ঘর একদম এলোমেলো হয়ে আছে, আপনি বলবেন বাঙালি মেয়েরা সব অগোছালো। কাল এমন করে ঘর সাজিয়ে রাখবো যে মেম সাহেবের কথা মনে পড়বে। ডক্টর সেনগুপ্ত, আপনি কিছু মনে করবেন না, অচি একটু বেশি কথা বলছে। আসলে এটা অচির স্বভাব নয়। এখানে বড় নির্জন ও অনর্গল কথা বলে আমাকে ভরিয়ে রাখে। এটা এখন ওর অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আমার দিদির মতো কে আর কথা বলতে পারে? আমি আর এমনটি দেখিনি। তুমি আমার মতো কাউকে দেখনি দাদু, আমিও কাউকে দেখিনি তোমার মতো। আচার্যদেব, যাবার আগে আমাকে একটা কথা দিয়ে যেতে হবে। আচ্ছা বেশ। আপনি যতবার আমাকে আপনি বলেন আমি ততবার জিভ কাটি।
আর যদি তুমি বলেন তাহলে যথার্থ আপনার স্নেহে সম্মান পাবো। এক্ষেত্রে আমাকে তুমি শ্রেণীতে উন্নীত করতে আপনার নাতনিও সাহায্য করতে পারবেন। সর্বনাশ, আমি সামান্য নাতনি, হঠাৎ অত উঁচুতে নাগাল পাবো না। আপনি বড়লোক, আর কিছুদিন যাক, যদি ভুলতে পারি আপনার ডিগ্রিধারী রূপ, তাহলে সবই সম্ভব হবে। ভাই, আর কিছুকাল যদি তুমি আমার দিদিকে দেখতে, তাহলে বুঝতে পারতে কত লাজুক। যখন কথা বলাটা কর্তব্য বলে মনে হয়, তখন একটু বেশি করেই কথা বলে। দেখেছেন ডক্টর সেনগুপ্ত, দাদু আমাকে কিরকম মধুর করে শাসন করেন, যেন ইক্ষুদণ্ড দিয়ে শাসন করছেন। আপনি কিন্তু আমাকে ডিফেন্ড করবেন। কি বলবেন বলুন না। আপনার মুখের সামনে বলবো না। বেশি কঠোর হবে? আপনি জানেন আমার মনের কথা। ঠিক আছে, তাহলে এবার বাড়ি ফিরে যান। ও, একটা কথা, কাল আপনাদের ওখানে আমার যে নেমন্তন্ন, সে আমার নতুন নামকরণের। কাল থেকে আমার নবীন মাধব নাম থেকে লোপ পাবে ডক্টর সেনগুপ্ত। সূর্যের কাছে আনাগোনা করতে করতে ধূমকেতুর যেমন লেজটা উড়ে যায়, মুন্ডুটা থাকে বাকি। তাহলে নামকরণ বলছেন কেন? বলুন নাম কর্তন। তাই সই। আসি, হ্যাঁ? আমাদের দেশে মেয়েদেরকে আপনারা পান সংসারের সঙ্গিনী রূপে। সংসারেও যারা অনাবশ্যক, তাদের কাছেও মেয়েদেরকে কোনো প্রয়োজন নেই। অবশ্য বিদেশে এরকম বিজ্ঞানে তপস্বী যারা, তাদের তো নিশ্চয়ই উপযুক্ত সঙ্গিনী জোটে। যেমন ধরেন অধ্যাপক কুড়ির সহধর্মিণী মাদাম কুড়ি, সেরকম কাউকে কি আপনি পাননি বিদেশে? মিথ্যে বলবো না, পেয়েছিলাম। ওর নাম ক্যাথরিন। তবে তাকে আপনি বিয়ে করলেন না কেন? তিনি রাজি হননি? হ্যাঁ, প্রস্তাব তাঁর দিক থেকে উঠেছিল। তবে আমার কাজ যে ভারতবর্ষের, শুধু সে তো বিজ্ঞানের নয়। অর্থাৎ ভালোবাসার সফলতা আপনাদের কাছে কামনার জিনিস নয়। দেবযানী কচকে কি অভিসম্পাদ দিয়েছিল জানেন? না। বলেছিল, তোমার জ্ঞান সাধনার ধন তুমি নিজে ব্যবহার করতে পারবে না, অন্যকে দান করতে পারবে। আমার কাছে কথাটা বেশ আশ্চর্য বোধ হয়। ঠিক এই সময় কেউ যদি এই অভিসম্পাদটি দিত ইউরোপকে, তাহলে সে বেঁচে যেত। আসলেই ওরা বিশ্বের জিনিসকে নিজের জিনিসের মতো ব্যবহার করে লোভের তাড়ায় মরছে। সত্যি কিনা বলুন? খুব সত্যি। সব দাদুর মুখে শোনা। মনে আছে যেদিন প্রথম দাদুর মুখে কচ ও দেবযানীর কবিতাটি শুনেছিলাম, সেদিন থেকে মনে মনে পুরুষদেরকে উচ্চাসনে বসিয়েছি এবং মেনেও নিয়েছি। মুখে কখনোই স্বীকার করিনি। কিন্তু দিদি, আমি আমার কোনো কথায় মেয়েদের গৌরবকে এতটুকু লাঘব করিনি। তুমি করবে? তুমি যে মেয়েদের অন্ধ ভক্ত। তোমার মুখের স্তবগান শুনে শুনে মনে মনে হাসি। আর মেয়েরা নির্লজ্জ হয়ে সব মেনে নেয়। সস্তায় প্রশংসা আত্মসাৎ করে না, একেবারে ওদের অভ্যেস হয়ে গেছে। এই চিরকালের বনের মধ্যে যে একটা অন্ধ প্রাণের শক্তি আছে,
ক্রমেই তাকে আমার ভয় করছে। তার নিরন্তর হিপনোটিজমে ক্রমে ক্রমে দিনে দিনে আমার মনের মধ্যে একটা ভয়ের বোঝা যেন নিরেট হয়ে উঠেছে। কতকটা এরকম কথা কয়েকদিন আগে আমার ডায়েরিতে আমি লিখেছি। মনটা যেন পুরনো ইমারত, সকল কাজের বার। নিষ্ঠুর অরণ্য যেখানেই পেয়েছে ফাটল, চালিয়ে দিয়েছে তার শিকড়। সমস্ত ভিতরটাকে টানছে ভাঙনের দিকে। আমার ভয় বেড়ে চলেছে। দাদু বলেন লোকালয় থেকে একান্ত দূরে থাকলে নাকি মানুষের মনোপ্রকৃতি আসে অবশ্যই, আর প্রবল হয়ে ওঠে তার আদিম প্রাণপ্রকৃতির প্রভাব। এর প্রতিকার হিসেবেই নাকি মানুষের মনের শক্তিকে সঙ্গে করে নিয়ে আসতে পারি। যেমন দাদুর বইগুলো। দাদুর পক্ষে বলা সহজ, কিন্তু সবাইকে কি আর এক ওষুধে খাটে? আপনি কি বলেন? আমাদের মন খোঁজে এমন একজন মানুষের সঙ্গ যে আমাদের সমস্ত অস্তিত্বকে জাগিয়ে রাখতে পারে, চেতনার বন্যা বইয়ে দেয় জনশূন্যতার মধ্যে। এ তো লাইব্রেরির সাধ্য নয়। আপনি যার খোঁজ করছেন তেমন মানুষ পাওয়া যায় বই কি, যদি বড্ড দরকার পড়ে। তারা চৈতন্যকে উস্কিয়ে তোলে নিজের দিকেই, বন্যা বইয়ে দিয়ে সাধনার বাঁধ ভেঙে ফেলে। এ সমস্তই কবিদের বানানো কথা, মোহরস দিয়ে জারানো। কিন্তু আপনার মতো বুকের পাটাওয়ালা লোকের মুখে তো এ কথা মানায় না। প্রথম যখন আপনাকে দেখেছি তখন দেখেছি আপনি রস খুঁজে বেড়াননি, পথ খুঁজে বেরিয়েছিলেন কড়া মাটি ভেঙে। দেখেছি আপনার নিরাসক্ত পৌরুষের মূর্তি। সমস্ত মন প্রাণ দিয়ে আপনাকে প্রণাম করেছি। আর আজ আপনি কথার পুতুল দিয়ে নিজেকে ভোলাতে বসেছেন। স্থানীয় এক কাগজে পড়লুম দূরে এক জায়গায় আপনার ডাক পড়েছে সন্ধানের কাজের জন্য। আপনি নড়লেন না, মনে মনে আত্মগ্লানি ভোগ করলেন। কে ঘটালো আপনার এ দশা? স্পষ্ট করে একটা কথা জিজ্ঞেস করি, সে কি আমার জন্য? তা হতেও পারে। আপনার পথের সামনেকার ঢেলাখানার মতো কেন আমাকে লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন না? কেন আপনি নিষ্ঠুর হতে পারলেন না? যদি হতে পারতেন আমি ধন্য হতুম। আমার ব্রতের পারনা হতো আমার কান্না দিয়ে। কিন্তু আপনি তো সাধারণ মেয়ে নন, আপনি পুরুষকে শক্তি দেবেন। হ্যাঁ দেব, কিন্তু যদি নিজেকেই মোহ জড়িয়ে না ধরে। আভাসে বুঝেছি আপনি আমার ইতিহাস কিছু কিছু সংগ্রহ করেছেন। আপনার কাছে পিছু ঢাকবার দরকার নেই। নিশ্চয়ই জানেন ভবতোষকে আমি ভালোবেসেছিলুম। হ্যাঁ, আমি শুনেছি।
এও নিশ্চয়ই জানেন আমার ভালোবাসার অপমান ঘটেছে। হ্যাঁ, জানি। সেই অপমানিত ভালোবাসা অনেক দিন ধরে আমাকে আঁকড়ে ধরে দুর্বল করেছে। আমি জেদ করে বসেছিলুম তারই একনিষ্ঠ স্মৃতিকে জীবনের পুজো মন্দিরে বসাবো। চিরদিন এক মনে তাই সেই নিষ্ফল সাধনা করেছি। আমি আপনি একলা নন। বনের ভিতরকার এই ভীষণ অন্ধশক্তি, সেই জন্য এই সরে আসাকে আমি লজ্জা পাই। আমি শ্রদ্ধা করি নে। কেন করেন না? দীর্ঘকালের প্রয়াসে মানুষ তার চিত্তশক্তিতে নিজের আদর্শকে গড়ে তোলে, আর প্রাণশক্তির অন্ধতা তাকে ভাঙে। আপনার দিকে আমার যে ভালোবাসা, সেটা সেই প্রাণশক্তির অন্ধতারই আক্রমণ। ভালোবাসাকে আপনি এমন করে গঞ্জনা দিচ্ছেন নারী হয়ে? নারী বলেই দিচ্ছি। ভালোবাসার আদর্শ আমাদের পূজোর জিনিস। এ জিনিস বনের প্রকৃতির নয়, এ জিনিস মানবীর। এই নির্জনে এতদিন আমি সেই আদর্শকে পুজো করেছিলাম সকল আঘাত, সকল বঞ্চনা সত্ত্বেও। তাকে রক্ষা করতে না পারলে যে আমার সুচিতা থাকে না। আপনি শ্রদ্ধা করতে পারেন ভবতোষকে? না। তার কাছে যেতে পারেন? না। কেন? সে আর আমার জীবনের সেই প্রথম ভালোবাসা এক নয়। এখন আর আমার ভালোবাসার জন্য কোনো আধারের প্রয়োজন পড়ে না। আমার সেই ভালোবাসার আত্ম অবমাননা থেকে আপনি আমাকে ছিনিয়ে এনেছেন। আপনার কথা কিছু বুঝতে পারছি না। সে আপনি বুঝবেন না।
আপনার সম্পদ জ্ঞানের উচ্চতম শিখরে, সেই জ্ঞান ইম্পার্সোনাল। মেয়েদের সম্পদ হৃদয়ের। যদি তার সবকিছু হারায়, যা কিছু বাহ্যিক, যা দেখা যায়, ছোঁয়া যায়, ভোগ করা যায়, তবু বাকি থাকে সেই আদর্শ যা ইম্পার্সোনাল। আপনি তখনও আমাকে দেখেননি। আমি আশ্চর্য হয়ে দেখেছি আপনার দুঃসাধ্য প্রয়াসের দিনগুলি। সঙ্গ নেই, আরাম নেই, ক্লান্তি নেই, কোথাও একটু ছিদ্রও নেই অধ্যাবসায়। এমনতর বিজ্ঞানের তপস্বী আমি আর দেখিনি। আমি দাদুর কাছে মানুষ। আমি পুরুষের ভক্ত। যে পুরুষ সত্য, যে পুরুষ তপস্বী, সেই পুরুষকে দেখবার জন্য আমার ভক্তি পিপাসু নারী ভিতরে ভিতরে অপেক্ষা করছিল নিজের অগোচরে। দূর থেকে ভক্তি করেছি। আমারও একটা সাধনা ছিল, সেও তপস্যা। তাতে আমার জীবনকে পবিত্র করবে, উজ্জ্বল করবে, এ আমি নিশ্চয়ই জানতুম। দেখলুম আমি ক্রমে পিছিয়ে যাচ্ছি। যে চাঞ্চল্য আমাকে পেয়ে বসেছিল, তার প্রেরণা এই ছায়াচ্ছন্ন বনের নিঃশ্বাসের ভেতর থেকে। সে আমার প্রাণের শক্তির। মাঝে মাঝে এখানকার রাক্ষসী রাত্রি দ্বারা আবিষ্ট হয়ে মনে হয়েছে, একদিন আমার দাদুর কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে পারে বুঝি এমন প্রবৃত্তি রাক্ষসও আছে। তার বিষাদ দিনে দিনে আমার দিকে এগিয়ে আসছে। তখনই আমি বিছানা ফেলে ছুটে জলে ঝাঁপিয়ে স্নান করি। দাদু। কি দিদি? আমি দূর থেকে দেখি বুঝতে পারছিলাম তোমার উপর আজ বাণী ভর করেছে। তোমার চোখ দুটো কেমন জল জল করছে। দাদু, তুমি না সেদিন বলেছিলে মানুষের চরম অভিব্যক্তি মানুষের তপস্যার মধ্যে দিয়ে? আমি তো তাই তো ভাবি। আসলে বর্বর মানুষ জন্তুর পর্যায়ে কেবলমাত্র সাধনার ভেতর দিয়ে, তপস্যার ভেতর দিয়ে সে জ্ঞানী মানুষ হয়েছে। সামনে আরও তপস্যা আছে। যুগ যুগ ধরে সে তার স্থূল আচরণগুলো ত্যাগ করতে করতে সে দেবত্ব অর্জন করবে একদিন। পুরাণে কেবল দেবতার কল্পনা আছে, অতীতে কোনো দেবতা ছিল না। কিন্তু দিদি, ভবিষ্যতে দেবতা থাকবে আমাদের ইতিহাসের শেষ পর্যায়ে। দাদু, এইবার এসো তোমার আর আমার কথাটা আপোষে চুকিয়ে দিই। অনেকদিন থেকেই মনের ভেতর তোলপাড় করছিল। আমি তাহলে আসি? না, একটু অপেক্ষা করুন। দাদু, দাদু, সেই যে কলেজের অধ্যক্ষ পদটা তোমার ছিল, সেটা খালি হয়েছে। তোমাকে ডাক দিয়েছে ওরা। কি করে জানলে ভাই? আমি তোমার চিঠি চুরি করেছি। চুরি করেছ? করব না? আমাকে সব চিঠি দেখাও, কেবল কলেজের ছাপ মারা ওই চিঠিটাই দেখালে না। তোমার দুরভিসন্ধি সন্দেহ করে সে আমি চুরি করে পড়ে ফেলেছি। দিদি, এ আমারই অন্যায় হয়েছে। কিচ্ছু অন্যায় হয়নি। আমি তোমাকে টেনে এনেছি তোমার আসন থেকে। আমরা কেবল নামিয়ে আনতেই আছি। কি বলছো দিদি? সত্যি কথাই বলছি। তুমি শিক্ষাদানযজ্ঞের হোতা। এখানে এনে আমি তোমাকে করেছি শুধু গ্রন্থকীট। বিশ্ব সৃষ্টি বাদ দিলে বিশ্বকর্তার কি দশা হয় বলো তো? ছাত্র না থাকলে তোমারও হয় ঠিক তেমনি। সত্যি কথা বলো, ছাত্র তোমার নিতান্তই চাই জানি, কিন্তু বাছাই করে নিও। ছাত্রীরা শিক্ষককে বাছাই করবে দিদি, কারণ গরজটা তো তারই।
আচ্ছা, সে কথা পরে হবে। তবে এখনকার সিদ্ধান্ত হচ্ছে তুমি তোমার কাজটা আবার ফিরিয়ে নেবে। ভাবছো আমার কি গতি হবে? আমার গতি তুমি, আর তোমার গতি আমি ছাড়া কি হবে তা নিশ্চয়ই তুমি জানো। এখনো তো তুমি 15ই আশ্বিন আর 15ই অক্টোবর এক করে ফেলো। তুমি কি বলো নবীন? অচিরা দেবীর মতো সত্য পরামর্শ আপনাকে কেউ দিতে পারবে না। সংকোচ করবেন না। আপনার তুলনায় যে আমি কিছুই নই সে কথা নিশ্চয়ই জানবেন। আপনার সঙ্গে আমার আর দেখা হবে না, যাবার আগে এই শেষ দেখা। সে কি কথা দিদি? দাদু, তুমি অনেক কিছুই জানো, কিন্তু আরো কিছু সম্বন্ধে যে আমার বুদ্ধি তোমার চেয়ে অনেক বেশি, এ নিশ্চয়ই তুমি মানো। চলি। থাক থাক থাক। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সামনে তোমার কীর্তির পথ প্রশস্ত। আসি। আমাকে ভুল বুঝবেন না। আজ আমার তীব্র আনন্দ হচ্ছে যে আমি আপনাকে মুক্তি দিলুম, তার থেকে আমারও মুক্তি। আমার চোখ দিয়ে জল পড়ছে, লুকবো না, জল আরো পড়বে। নারীর চোখের জল তারই সম্মানে, যিনি সব বন্ধন কাটিয়ে জয়যাত্রার দিকে বেরিয়েছেন। অশ্রুত বাঁশি হৃদয় গহনে বাজে 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 আমার না বলা বাণী। ঘন জামিনের মাঝে আমার না বলা